আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট ভাই বোনেরা। এই লাইভ সেশনটাতে যারা যুক্ত হতে চাচ্ছ বা যুক্ত হবার সামনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা চাইলে সরাসরি এই সেশনটাতে স্ট্রিমইয়ার্ডের মাধ্যমে যুক্ত হতে পারবা। আমি প্রথমে কিছুক্ষণ কথা বলবো, তারপরে তোমাদের কথাগুলো আমি এক এক করে শুনবো। আচ্ছা, ফাইন। কীভাবে স্ট্রিমইয়ার্ডে যুক্ত হতে হবে সেটা লিঙ্কটা আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি। এখন তোমরা সবাই, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে তবে একসাথে যেহেতু 10 জনের বেশি যুক্ত হওয়া যায় না, তো এটা একটা বড় ব্যাপার আর কি। 10 জনের বেশি যুক্ত আমরা ওয়ান বাই ওয়ান তোমাদেরকে অ্যাকসেপ্ট করব, ঠিক আছে? সো আমি লিঙ্কটা দিয়ে দিলাম। সবাই অবশ্যই স্ট্রিমের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, কিন্তু স্ট্রিমের লিঙ্ক দেওয়া আছে। এখন আজকে এইচএসসির রেজাল্ট হলো এবং সারা বাংলাদেশে এইচএসসির ভয়াবহ বিপর্যয় রেজাল্টে। এখন তো এটাকে এই সময়ে আর ওই নীতি কথা বলে লাভ নাই যে রেজাল্ট এমনই হওয়ার কথা ছিল। এখন বিষয় হলো যে এমন তো আসলে হওয়ার কথা ছিল না রেজাল্ট, তাই কিনা? মানে রেজাল্ট কি এমনই হওয়ার কথা নাকি? এখন এরকম যে হবে এটা তো আগে থেকে আসলে বলা হয় না যে এবছর রেজাল্ট এরকম হতে যাচ্ছে। যদি আগে থেকে একটু হিন্ট দেওয়া থাকতো তাহলে আমাদের জন্য ব্যাপারটা বুঝতে সহজ হতো। কিন্তু বাস্তবতা হলো যে আমাদেরকে তো সবসময় এটার জন্য প্রিপেয়ার থাকতে হবে। যেমন এটা তো আর বলে কয়ে আসবে না। এখন শিক্ষা বোর্ডকেও দোষ দিয়ে লাভ নাই যে কেন এরকমভাবে প্রশ্ন করা হলো, কেন এভাবে খাতা মূল্যায়ন করা হলো, কেন পাশের হার একবারে এক ধাক্কায় 20% কমে গেল, ফেলের পরিমাণ এত বেড়ে গেল, ফেইল করে গেল বাচ্চা কাচ্চারা। এবং সবচেয়ে যেটা বড় ব্যাপার সেটা হলো যারা এ প্লাস এক্সপেক্ট করেছিল যে আমি এ প্লাস পাবো, তারা অনেকেই এ প্লাস পাও নাই, এ পেয়েছো। যারা এক্সপেক্ট করেছিল যে আমি এ পাবো, তারা পেয়ে গেছো এ মাইনাস। যারা এক্সপেক্ট করেছে যে এ মাইনাস পাবো, তারা পেয়ে গেছো বি। আর যারা ভেবেছো যে অবশ্যই পাস তো করবো, যারা ভেবেছো যে কোনো মতে পাস তো হবেই, তারা করে গেছো ফেইল। তো এটা তো একটা ভয়াবহ রেজাল্ট, ফলাফল বিপর্যয়। এটা নিয়ে সত্যি কথা এটাতে, এবং আমি আমার বাচ্চা কাচ্চারা যে মেসেজ দিয়েছে, আমি দু একটা মেসেজ তোমাদেরকে পড়ে শোনাই। এখন আমরা 7টার দিকে সিএস থেকে একটা কিন্তু পরবর্তী দিক নির্দেশনামূলক লাইভ হবে, কিন্তু এটা মূলত মেডিকেল ব্যাচের জন্য ডেডিকেটেড। যারা আমার সাথে যুক্ত ছিল, যারা মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছিল, তাদের অনেকের স্বপ্নভঙ্গ হয়েছে। এটাই তো সত্যি কথা। কারণ স্বপ্নভঙ্গ কেন হলো, আমি স্বপ্নভঙ্গের কারণটাও বলে দিই। কারণ এই যে এটা কিন্তু মেডিকেলের সার্কুলার, তুমি দেখতে পাচ্ছ, এইটা হলো মেডিকেলের সার্কুলার। তো মেডিকেলের সার্কুলারে এখানে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত কত মার্ক চেয়েছে, এটা গত বছরের সার্কুলার, 2024-এর সার্কুলারটা। এই বছর সার্কুলারে তো পরিবর্তন আসার কোনো সুযোগ নাই। মানে এই জিনিসে অ্যাটলিস্ট পরিবর্তন আসবে না, বরং জিনিসটা সামনে আরো খারাপ হয় কিনা সেটাই এখন আমরা ভাবছি। কারণ মাঝে কিন্তু একটা আওয়াজ উঠেছিল যে এ প্লাস ছাড়া মেডিকেলে পরীক্ষা দিবে কেন? কিন্তু না, আমার মনে হয় না সেটাই বছর করা সম্ভব। এত বেশি ব্যাকলেশ খাওয়া ঠিক হবে না সরকারের জন্য, বা এটা উচিত হবে না। না হলে তো তুমি অন্য প্রিপারেশন নিতে, এখন সেটা করা ঠিকও হবে না। সো এখানে তাহলে কথা হলো যে তোমাকে মেডিকেল পরীক্ষা দিতে হলে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে এই যে কমপক্ষে জিপিএ 9 পেতে হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এবছর কিন্তু বায়োলজিতে অনেকে এ প্লাস তো পাও নাই, বরং অনেকে বায়োলজিতে এও পায় নাই। এবং গুরুত্বপূর্ণ, এইচএসসি লেভেলে তোমাকে বায়োলজিতে মিনিমাম এ পেতে হবে, 4 পয়েন্ট পেতে হবে। এই দুইটা হলো গুরুত্বপূর্ণ কথা, এই জিনিসটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? তো এটা তোমাকে জানতে হবে। আর এই তো এখন এটার জন্য যেটা ঘটনা ঘটে গেছে সেটা হলো অনেকেই পরীক্ষাই দিতে পারবে না। তো আমি শুরুতেই সেই ছোট্ট ভাই বোনদের জন্যই আগে কথা বলতে চাই, কারণ ওরা আসলে এই খেলাটার বাইরে চলে গেছে। মেডিকেল প্রিপারেশন নিয়েছে, কিন্তু যারা জিপিএ 9-এর কম, যাদের জিপিএ 9-এর কম, তারা তো মেডিকেল ভর্তি পরীক্ষায় দিতে পারছো না। তো মেডিকেলে পরীক্ষা দেওয়ার সুযোগ আর নাই, মেডিকেলে আর পরীক্ষা দেওয়া গেল না। মেডিকেলের সত্যি কথা হলো মেডিকেলের স্বপ্ন শেষ। এটা ছাড়া এই বিষয়ে 100% নিশ্চিত কোনো সুযোগ নাই, মেডিকেলের স্বপ্ন পূরণ করার কোনো সুযোগ নেই। আচ্ছা, ঠিক আছে। তো তাদের জন্য তো মেডিকেলের আসলে সুযোগ সম্ভাবনা আসলে পুরাটাই সত্যি কথা শেষ। এখন ভাই তাদের জন্য একটাই সম্ভাবনা বা একটাই সুযোগ, তাদেরকে
ভার্সিটির প্রিপারেশন নিতে হবে, দ্যাটস ইট। আর এখানে অন্য কোনো অপশন নাই, নো অপশন। এখন বুকে পাথর চাপা দিয়ে হোক বা যেভাবেই হোক তোমাকে ভার্সিটির প্রিপারেশন নিতে হবে। অনেকেই বলবে যে ভাই আমরা ইমপ্রুভমেন্ট দিব, কেমন হবে? আমি বলবো যে একদম ভালো সিদ্ধান্ত হবে না ভাইয়া। অনেকেই কেউ যদি বলো যে ভাই ইমপ্রুভমেন্ট দিব কিনা, যারা এই লাইফটা দেখবা, ইমপ্রুভমেন্ট দিব কিনা, আমি ইমপ্রুভমেন্ট দিব কি, তুমি যদি বলো আমাকে জিজ্ঞাসা করো, অনেস্টলি আমি বলবো দিও না। কারণ যাই দিন ভালো আসে দিন খারাপ। এইচএসসি 25 তুমি শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছো ভাই। শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়ে যদি রেজাল্টের এই অবস্থা হয়, আগামী বছর খোদা না করুক এইচএসসি 26 ভাই আরো 15 মিনিমাম 15-18টা চ্যাপ্টার এক্সট্রা পড়তে হবে। ফুল সিলেবাস 26 ব্যাচের সাথে ফুল সিলেবাসে পরীক্ষা দিয়ে রেজাল্ট এর চেয়ে ভালো হওয়ার সম্ভাবনা অ্যাটলিস্ট আমি দেখি না আর কি। হ্যাঁ, যারা মানে আমাকে যদি বলো, কিন্তু কেউ যদি মনে করে যে না ভাই আমি দিব, তার জন্য ঠিক আছে, সে দিতে পারো, কিন্তু চ্যালেঞ্জটা কিন্তু ফুল সিলেবাসে চ্যালেঞ্জ তোমার সামনে থাকছে। সো এই ছোট্ট ভাই বোনদের যারা আমাদের মেডিকেল ব্যাচে যুক্ত আছো বা কোনো না কোনো জায়গায় মেডিকেল প্ল্যাটফর্মগুলোতে যুক্ত আছো, এই ছোট্ট ভাই বোনদেরকে আমি বলতে চাই যে ভাইয়ারা তুমি এখন হার্ট অ্যান্ড সোল ভার্সিটি প্রিপারেশন নেওয়া শুরু করো। এইটা ছাড়া সত্যি কথা, এটা ছাড়া অন্য কোনো উপায় তোমার নাই। সো এদেরকে নিয়ে, এই ছোট্ট ভাই বোনদেরকে নিয়ে কথা বললাম। আচ্ছা ফাইন, এরপর আমি যদি তোমাদেরকে আমার ইনবক্সে আজকে ফ্লাডেড অফ মেসেজ, মিনিমাম বিকাল থেকে মিনিমাম কয়েক হাজার হবে কিনা জানি না, তবে কয়েক শত মেসেজ তো হবেই, মানে হাজার হয়তো বা হবে না। আমি যদিও সবগুলো মেসেজে রিপ্লাই দেওয়ার মানসিক শক্তি তৈরি করতে পারি না, কারণ কি বলবো বলো তো। আমি ভাবলাম যে একবারই আমি তোমাদেরকে একটা মেসেজ একটু বলি, তোমরা কি মেসেজ দিয়েছো দেখো। আমার ভাইয়া এসএসসিতে জিপিএ 5, এইচএসসিতে 4.58, আমি কি মেডিকেল কন্টিনিউ করব, একজনের মেসেজ। তারপর নাম পড়তেছি না কারোই। তারপর আরেকজন বলেছে ভাইয়া এসএসসিতে 4.44, এইচএসসিতে 3.83, আমার এটা বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, এরকম। হ্যাঁ ঠিক আছে। তারপরে দেখো ভাইয়া 4.42 আসছে, রেজাল্ট তো আমি মানে ইনবক্সে ঢোকা মাত্রই দেখতে পাচ্ছি 4.92 এসেছে একজনের। তো যারা মেসেজ দিয়েছে মূলত তারাই মেসেজ দিয়েছে যারা কাঙ্ক্ষিত A+ পায়নি, 4.33 পেয়েছে। সো আমি নিজে অনেকগুলো মেসেজ, সবগুলো দেখা এখন এই যে দেখো এখন এগুলো আনরিড, এখন এগুলো আমি চেক করতে পারি নাই, কিন্তু কি রিপ্লাই দিব, মানে ভাবলাম যে একবারই রিপ্লাই দাও আমার জন্য আসলে ঠিক হবে। তো বেশিরভাগেরই মেসেজে সেম কথা যে ভাইয়া যে আমার এই যে 4.08 এসেছে, আমি মেডিকেল কন্টিনিউ করবো নাকি করবো না। তোমাদের মূল কথা তো ভাই এইটাই, তাই না? মূল কথা তো তোমাদের এইটাই যে যারা আমরা A+ পাওয়ার কথা কিন্তু 4.00 থেকে 4.92 পর্যন্ত পেয়েছি, তারা আমরা কি করব। তোমরা আমার কাছ থেকে সত্যি কথাটা এখন শোনো। যারা 4.5 এর উপরে পেয়েছো, 4.5 এর উপরে প্লাস মেডিকেল কোচিং করছো, নিঃসন্দেহে মেডিকেল কন্টিনিউ করো। যারা 4.5 এর উপরে পেয়েছো এবং তারা নিঃসন্দেহে মেডিকেল কোচিং করছো, তারা কন্টিনিউ করো, তারা অবশ্যই কন্টিনিউ করো, একদম কন্টিনিউ করো। আমি তোমাকে বলবো কন্টিনিউ করতে, কারণ তুমি তো অলরেডি ডেডিকেশন দিয়েই দিয়েছো এবং তোমার কয় মার্ক কাটা যাচ্ছে। তো যারা 4.5 এর উপরে তাদেরকে নিয়ে আমরা এখন কথা বলবো, তাদের কয় মার্ক কাটা যাচ্ছে। ধরো তুমি 4.5 পেয়েছো, তো এটাকে 10 দিয়ে গুণ দাও, তোমার মার্ক কমবে কত, 5। তুমি 4.6 পেয়েছো, মার্ক কমবে কত, 4। 4.7 পেয়েছো, মার্ক কমবে কত, 3। 4.8 পেয়েছো, মার্ক কমবে মাত্র 2। 4.9 পেয়েছো, মার্ক কমবে মাত্র 1। এই প্রত্যেকটাই কেউ যদি পড়ালেখা করে তার পক্ষে এই গ্যাপ কভার করা সম্ভব, 100% সম্ভব। গত বছরের আগ পর্যন্ত তো সেকেন্ড টাইমারদের 5 মার্ক মাইনাস হতো, 5 মার্ক। গত বছরের আগ পর্যন্ত তো সেকেন্ড টাইমারদের 5 মার্ক মাইনাস হতো। তো প্রত্যেক বছর কয়েকশো করে সেকেন্ড টাইমের চান্স পেত না? অবশ্যই পেত। তাহলে তুমিও পাবা। এই বছর যাদের 4.7 পেয়েছো, তো তুমি তাকায় দেখো সেকেন্ড টাইমারদের কিন্তু এবছর 3 মার্ক কাটা যাচ্ছে, তাই না? তো তোমারও তো 3 মার্কই কাটা যাচ্ছে। তুমি অ্যাডভান্টেজটা পাচ্ছ না, কিন্তু তুমি কিন্তু অনেকের সমান হয়ে গেলা। কোনো সন্দেহ নাই তুমি অনেকের চেয়ে পিছিয়ে গেছো, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু তোমার স্বপ্ন শেষ হয়ে যায় নাই। চান্স পাওয়া এখনো সম্ভব, খুব ভালোভাবেই সম্ভব। তাহলে যারা 4.5, 4.6, 4.7, 4.8, 4.9 পেয়েছো, তোমরা যারা এই 4.5, 6, 7, 8, 9 যে কোনো একটা পেয়েছো,
প্লিজ কন্টিনিউ। আমি তোমাদেরকে বলবো ইউ ক্যান কন্টিনিউ। আমি তোমাদেরকে আশা দেখাতে চাই, ইউ ক্যান কন্টিনিউ। তবে তবে সত্যিটা বলি, মানে আমি এক দিক দিয়ে যেমন আশা দেখাবো, আরেক দিক দিয়ে তোমাকে বাস্তবতার মাটিতেও পা রাখতে হবে। তুমি এইচএসসিতে A+ আনতে পারোনি, নিশ্চয়ই তোমার কোথাও না কোথাও গাফেলতি আছে, এটা আগে স্বীকার করতে হবে, এইটা আগে স্বীকার করতে হবে। দিস ইজ এ মাস্ট। এই গাফিলতি নিয়ে তুমি মেডিকেলে চান্স পাবে না, এই গাফিলতি নিয়ে মেডিকেলে চান্স হবে না ভাইয়া, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। মেডিকেলে চান্স হবে না তুমি যদি গাফিলতিটা সুধার না করো। নিশ্চয়ই কোনো না কোনো সাবজেক্টে খারাপ হয়েছে, ওই সাবজেক্ট নিশ্চয়ই এইচএসসিতে ফাঁকি মারছো, ওইটা দিয়ে মেডিকেলে চান্স হবে না ভাই। তুমি পরীক্ষা দিতে পারবা, তুমি কন্টিনিউ করতে পারবা, কিন্তু চান্স পাবা না যদি না আগামী 2 মাস তুমি নিজেকে বদলে না ফেলো। একদম প্লেইন অ্যান্ড সিম্পল কথা, তুমি তার চান্স হবে না। 1 লক্ষ বাচ্চার মধ্যে মাত্র 5,000 চান্স পাবে মেডিকেলে। তোমার অলরেডি মার্ক কম, তোমাকে আগামী 2 মাস তুমুল পরিশ্রম করতে হবে। অনেস্টির সাথে যদি জানতে চাও, সম্ভাবনা কম, তোমার সম্ভাবনা অবশ্যই কমে গেছে, নিঃসন্দেহে কমে গেছে। যারা জিপিএ 5 পাইছে তারা যদি 11 ঘন্টা পড়ে, তোমাকে 11.5 ঘন্টা পড়তে হবে। তারা যদি 12 ঘন্টা পড়ে, তোমাকে 12.5 ঘন্টা পড়তে হবে। না হলে তুমি কিভাবে বরাবরই করবা? তোমার তো অলরেডি একটা মার্কের দিক দিয়ে গ্যাপ আছে, প্লাস মার্কে তো কমে গেলাই, এবং তুমি ওই যে সাবজেক্টটা, যেই সাবজেক্টে A+ পাও নাই, তার মানে সেই সাবজেক্ট তুমি পারো না। হতে পারে সেটা কেমিস্ট্রি, হতে পারে সেটা ফিজিক্স, তার মানে তো ওই সাবজেক্টে তোমার দুর্বলতা আছেই। আগামী 2 মাসে দুর্বলতা কাটাতে হবে। 2 মাস অনেক সময়, তুমি যদি ঠিকমতো পড়ালেখা করো। আল্লাহ পাক সবসময় নিয়তটা খেয়াল করেন। আমি তোমাকে বাস্তবতার মাটিতেই পা রাখতে বলবো, কারণ আমি তোমাকে বললাম ইউ ক্যান কন্টিনিউ, তুমি তারপর যেভাবে পড়ালেখা করতেছিলা, ঘুমাই মোবাইল চালায় সেভাবেই চালাইলা, এই জীবনে চান্স পাওয়া সম্ভব না। সত্যিটা তোমাকে আমি বলে দিলাম। দুনিয়া এত সহজ না, এটা তো রেজাল্টের পরে আজকেই টের পাবা পৃথিবী কিভাবে বদলে যায়। তো আবার সামনে কথা বলবো তোমাদেরকে নিয়ে, তোমাদের কিভাবে পড়তে হবে তোমাদের কথাও শুনবো। আর যারা 4.5 এর কম পেয়েছো এটা এবং মেডিকেল কোচিং করছিলা, আমি তোমাদেরকে অনেস্টি, আমি তোমাদের বড় ভাই আমার ছোট বোন যদি এটা পেতো, আমি তাকে কি বলতাম, আমি তোমাদেরকে সেটাই বলছি। আমার উপর মন খারাপ করো না, তোমরা মেডিকেল কন্টিনিউ করো না, তোমরা ভার্সিটিতে শিফট করো ছোট্ট ভাইয়া বা আপুটা। কারণ সত্যি কথা কি, বাস্তবতা হলো যে নিশ্চয়ই কোথাও না কোথাও গ্যাপ আছে বলেই তো একান্ত কয়েকজনের দুর্ঘটনা ছাড়া, হতেই পারে পরীক্ষায় দুর্ঘটনা হয় না তা না, বাকিরা 4.5 এর কম পাচ্ছ। এর মানে কি? এর মানে হলো তোমার এইচএসসিতে পড়ালেখায় ডিফেক্ট আছে, তুমি এইচএসসি লাইফে ঠিক মতো পারফেক্ট পড়াশোনা করনি, যেটা দিয়ে A+ আনা সম্ভব বা 4.5 বেশি আনা সম্ভব। এই পড়াশোনা দিয়ে কোনোভাবেই মেডিকেলে চান্স হতো না। মানে তুমি যদি মেডিকেল এখনো কোচিং করো, 1,00,000 জনের মধ্যে 999 জনই চান্স পাবে না। স্ট্যাটিস্টিক্স সেটাই বলে, এবং সেটাই তো লজিক্যাল, তাই না? তুমি এইচএসসিতে এতগুলো পরীক্ষায় 12টা পরীক্ষা মিলিয়ে তুমি 4.5 অর্জন করতে পারো নাই। মেডিকেল তুমি যদি কোচিং করেও চলে যেতা, তোমার কিন্তু আল্লাহ পাক তোমাকে আগেই একটা সিগন্যাল দিল, এইটাই হলো সেই সিগন্যাল যে এই জায়গায় তুমি থামো, তুমি পথটা ডিরেক্ট চেঞ্জ করো, তোমার সামনে মেডিকেল শুড নট বি দ্য অপশন, তুমি ভার্সিটিতে যাও। আমি তোমাকে, আমার ছোট বোনকেও, আমার আপন ছোট বোন, আপন ছোট ভাই থাকলে তাকে আমি এইটাই বলতাম, বুঝাতে পারলাম? তো তুমি 9 পেলা, বাট 9 থেকে 9.5 এর রেঞ্জটা, পরীক্ষা অবশ্যই দিবা, তো মেডিকেল ভর্তি পরীক্ষা অবশ্যই দিবা। কিন্তু ভাই আগামী 1 মাস আমি মেডিকেলের প্রিপারেশন নিব কিনা, উত্তর হলো না। তুমি আগামী 1 মাস বা 2 মাস অবশ্যই ভার্সিটি প্রিপারেশন নিবা, কারণ এই বছর মেডিকেল আর ভার্সিটির মধ্যে কোনো গ্যাপই নাই। মেডিকেলের পরের দিনও ঢাকা ভার্সিটি পরীক্ষা হতে পারে, বাকি সবগুলো 1 মাসের মধ্যেই হবে। তো তুমি, আল্লাহ পাক তোমাকে আগেই সিগন্যাল দিল যে বান্দা, তোমার এমনিও মেডিকেলে চান্স হতো না, তার চেয়ে তুমি এখন ভার্সিটিতে শিফট করে যাও, ভার্সিটিতে শিফট করে তুমি ভার্সিটি প্রিপারেশন নাও। আল্লাহ যদি কপালে রাখেন, আল্লাহ যদি কবুল করেন, তোমার ভার্সিটিতে একটা চান্স হয়ে যাবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এটা আমি অনেস্টলি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি। এর চেয়ে বেশি মার্ক, 5 মার্কের বেশি কাভার করা, এটা আসলে ইনহিউম্যান। সত্যি কথা, 6 মার্ক 7 মার্ক কাভার করা, এটা সত্যি কথা খুবই খুবই ইনহিউম্যান একটা টাস্ক। হ্যাঁ, খুবই ইনহিউম্যান একটা টাস্ক। কারণ A+ কমেছে, কিন্তু এতটা কমে নাই যে ওই A+ ওয়ালারাই 5,000 A+ তো, এমন তো নাই যে 5,000 A+ নাই। ভাই অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাবে, আজ এবছর A+ কতজন পেয়েছে আমার এক্স্যাক্টলি সংখ্যাটা মনে নাই, চলো একটু দেখি। এই বছর এইচএসসিতে কতজন,
এই যে, তো তুমি এই জায়গায় এই যে গড় পাশের হার তো কমছেই এবছর দেখা যাচ্ছে আবারও মেয়েরাই ভালো রেজাল্ট করছে, ছেলেরা এই বছর কোনোভাবেই ভালো রেজাল্ট করতে পারলো না। মানে গত বাংলাদেশে ছেলেরা কখনোই ভালো রেজাল্ট করতে পারছে না আর কি। যাই হোক, মেয়েরাই প্রত্যেকবারই, ভিকারুন্নেসের মেয়েরাই প্রত্যেকবার ভালো রেজাল্ট করে যাচ্ছে, সেটা একটা ঠিক আছে, সেটা না হয় একটা হলো। তো দেখো এই যে এবার জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী কমে গেছে 76,000। এই যে তোমরা যারা এখানে কমেন্ট করছো তোমরাই সেই 76,000-এর মধ্যে একজন। এটা তো বুঝতেই পারছো। গত বছর 1,45,000 জিপিএ পেয়েছিল, জিপিএ 5 পেয়েছিল, এই বছর 76,000 কমে গেছে। তার মানে অ্যাটলিস্ট 70,000 জনের মতো তো জিপিএ 5 পেয়েছে, তাই কিনা? তো 70,000-এর মধ্যে দেখা যাবে মেজরিটি হলো সায়েন্স, মেজরিটি হবে সায়েন্স। আমি যদি ধরেও নিই 40% সায়েন্স, তাও তো মানে 60% সায়েন্স, তাও তো দেখা যাবে যে মিনিমাম এই যে জিপিএ 5 পেয়েছে 69,027 জন। এই 69,027 জনের মধ্যে বিজ্ঞান বিভাগের কয়জন? এই ব্যাটারে একবারে সব ফলাফল দেয় না কেন? এত ঢং করতেছে কেন? তো দেখা যাবে যে 70,000-এর মধ্যে 40,000-ই দেখা যাবে যে সায়েন্সের। তো প্রিয় ছোট্ট ভাই বোনেরা, এই যে 40,000 এ প্লাস পেয়েছে সায়েন্সে, এরা তো অলরেডি মেডিকেলে, এই যে 40,000 জন এ প্লাস পেয়েছে, এরা তো অলরেডি মেডিকেলে 100-তে 100 পেয়ে গেল। এরা তো তোমার চেয়ে অনেক এগিয়ে গেছে যারা 4.5-এর কম পেয়েছো। তোমরা মনে করতে পারো যে ভাই আমাদেরকে মেডিকেল থেকে সরাই দিলেন, এরা তো অলরেডি অনেকটুকু এগিয়ে গেছে। এতটা মার্ক কাভার করা আসলে খুবই 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 কঠিন। তবে তো এদেরকে বলবো কোনো সন্দেহ নেই যে তোমাকে এই মার্কটা কাভার করার চেষ্টা করা উচিত, কারণ তবে রিস্কি, কিন্তু তারপর রিস্ক কিন্তু থেকে যায়, এটা আমি তোমাকে অবশ্যই বলবো। হ্যাঁ, ওকে। সো তাহলে সিদ্ধান্ত হলো যে যারা 9-এর কম পেয়েছো তাদের তো ভার্সিটিতে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নাই, কিন্তু যারা 4-এর উপরে পেয়েছো তাদের, যারা 4.5 থেকে উপরে পেয়েছো তারা মেডিকেলেতেই কন্টিনিউ করো, জান প্রাণ লাগাই দাও একদম। আগামী 2 মাস তোমার বাইরের সূর্য দেখা দরকার নেই, চাঁদ দেখা দরকার নেই, তুমি জান প্রাণ লাগায় পড়ালেখা করো, আল্লাহ পাক যদি তোমাকে কবুল করে। আর যারা 4.5-এর কম পেয়েছো ছোট্ট ভাই আপুটা, প্লিজ আমার মনে হয় না যে তোমার কন্টিনিউ করা ঠিক হবে, কারণ আবারও বলছি তুমি যদি কন্টিনিউও করো তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা আসলে অনেক কম। এখন এই এত কম সম্ভাবনায় তুমি নিজের উপরে বাজি ধরবা কিনা এটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। এবং তোমরা অনেকে আমাকে ইনবক্সেও বলেছো ভাই ইমপ্রুভমেন্ট দিব কিনা। আগেই মনে রাখবা তুমি যেটা চিন্তা করছো তোমার স্বপ্নটা দুঃস্বপ্নে না পরিণত হয়। এইচএসসি 26-এ সিলেবাস হলো ফুল সিলেবাসে আদৌ তুমি ইমপ্রুভমেন্ট দিতে চাও কিনা, কারণ তোমাকে মিনিমাম 1/3 চ্যাপ্টার বেশি পড়তে হবে। তুমি কল্পনাও করতে পারছো না যে ফুল সিলেবাসের প্রেশার কত বড় হতে পারে। আমার কাছে এটাকে খুব একটা ভালো আইডিয়া আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। তারপরে তুমি তোমার বাকি শিক্ষকদের সাথে, গুরুজনদের সাথে পরামর্শ করতে পারো। যখনই চিন্তা করবে ফুল ইমপ্রুভমেন্ট দিব কিনা, অবশ্যই চিন্তা করবে ইউ হ্যাভ টু অ্যাপিয়ার ইন ফুল সিলেবাস। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের এই লাইফটাতে খুশি হতে পারে এবছর একটাই শুধুমাত্র ঝামেলা, সেটা হলো গত বছরের এইচএসসি রেজাল্ট, গত বছরের এইচএসসির ফলাফল, এইচএসসি 25 আর এইচএসসি 24-এর ফলাফলে কিন্তু একটা বিস্তর ফারাক হয়ে গেল, তাই না? এইচএসসি 24-এর ওরা এবার মেডিকেলে সেকেন্ড টাইম দিবে, কোনো সন্দেহ নাই সেকেন্ড টাইমারদের জন্য এইটা একটা কিছুটা বেটার অপরচুনিটি আর কি। তো প্রতিযোগিতা ওদের জন্য কিছুটা কমলো, অল্প, যদি ওর আগে থেকে 3 মার্ক মাইনাস, কিন্তু ওদের সাথে যারা পরীক্ষা দিত অনেকেরই এখন 3 মার্ক মাইনাস, 2 মার্ক মাইনাস, 1 মার্ক মাইনাস, যারা কিনা এই মার্কটা মাইনাস থাকতো না। তো সেকেন্ড টাইমারদের জন্য এটা একটা গুড অপরচুনিটি। তো যারা সেকেন্ড টাইমার আছো তারা অবশ্যই আশা হারাবা না, কারণ তোমরা দ্বিতীয়বার পরিশ্রম করছো, এটা নিঃসন্দেহে এটা একটা গুড অপরচুনিটি। সো কিন্তু এইচএসসি 25 যেহেতু অপশন হাতে খোলাই এই কয়টা, এই হলো কথা। আর যারা এ প্লাস পেয়ে গেছি তাদের জন্য কথা বলতে হবে না। যারা এসএসসিতে এ প্লাস পেয়েছি, এইচএসসিতে এ প্লাস পেলাম, অর্থাৎ জিপিএ 10, অর্থাৎ যাদের ফুল মার্ক 100, তাদের দায়িত্বটা কেবল শুরু। তুমি জিপিএ ফুল মার্ক 100 পেয়ে গেছো, জিপিএ 5 পেয়ে গেছো, আজকে তুমি অবশ্যই আনন্দ করবা, এমন না যে তুমি আনন্দ করবা না। এই আনন্দটা অবশ্যই তোমাদেরকে অবশ্যই অভিনন্দন। যারা জিপিএ 5 পাও নাই তাদেরকেও অভিনন্দন। কবে থেকে জিপিএ 5টাই সর্বোচ্চ মানদণ্ড হয়ে গেল? তোমরা বাংলা সিনেমায় দেখবে 100 পাস করাটাই একটা সেলিব্রেশনের বিষয়, কিন্তু ওই যে এটা তখন আসলে সেলিব্রেশনের বিষয় হয়ে যায় যখন অ্যাডমিশন এটাতে মার্ক থাকে। তো জিপিএ 5 এই অ্যাডমিশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রত্যেকটা পয়েন্ট 10 মার্ক করে ক্যারি করে, তাই না? 5-10-এ 50। তো যারা এসএসসিতে জিপিএ 5, এইচএসসি জিপিএ 5 পেয়েছো তারা 100 মার্ক, তোমাদেরকে আলাদা করে বড় অভিনন্দন দিচ্ছি। তোমাদের দায়িত্ব কেবল শুরু। অবশ্যই তুমি এই সাফল্যের ধারাটা অব্যাহত রাখার জন্য আমি তোমাদেরকে বলবো আগামী 2 মাস যাতে তোমার জীবনের সেরা পরিশ্রমটা তুমি করো, ঠিক আছে? জীবনের সেরা পরিশ্রমটা তুমি করো,
কাউকেই ছাড় দেওয়ার সুযোগ নাই। তো এটা তো দিন শেষে তো আসলে এখানে তো একটা প্রতিযোগিতার বিষয় আছে, সিট তো লিমিটেড। তুমি যদি ভালো করতে চাও তোমাকে জীবনের সেরা পরিশ্রমটাই করতে হবে। এই তো। তো আমার যতগুলো মেসেজ এসেছে, তাহলে না হলে মেডিকেলে চান্স হবে না। ওই জিপিএ 5 তুমি চান্স পাইলে না, তুমি কোথাও চান্স পাইলে না, কোনো মেডিকেলে চান্স পাইলো না। মানুষ বরং এই জিপিএ 5টাকে তখন সন্দেহের চোখে দেখবে, জিপিএ 5টা মানে ভুয়া জিপিএ 5। তো ভাইয়া, আমাদের পরবর্তী জীবনকে, আমাদের পরবর্তী রেজাল্ট দিয়ে আগের রেজাল্টটাকে ভেরিফাই করতে হয়। আমাদের সমাজ ব্যবস্থা এমনই। তো তোমরা যদি হাল ছেড়ে দাও, A+ তো পেয়ে গেছি তাহলে তুমি বিপদের মধ্যে পড়বা। আজও কালক তুমি বিপদের মধ্যে পড়বা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আমি সবারই মেসেজ এখানে দেখতে পাচ্ছি যে জিপিএ 5 4.42 পেয়েছি, কি করব ভাইয়া? তো সবাইকে এই ভিডিওটা আমি সেন্ড করে দিব, এছাড়া তো আর কিছু বলার নেই আমার, কি বা বলতে পারি। আচ্ছা ফাইন। সো যাই হোক ভাইয়া, জিপিএ নাম্বারটা দেওয়া হোক মানে কি আবার? তো তোমরা যদি যারা যুক্ত হয়েছো তারা কথা বলতে যদি চাও, তোমরা যদি কথা বলতে, তোমরা যদি আজকে কথা বলতে চাও, আমি তোমাদের কথা শুনছি। ঠিক আছে, ওকে। যমুনা টিভিতে দেখলাম নতুন টপিক অ্যাড করেছে। আচ্ছা ফাইন, আমি 1 by 1 অ্যাড করে দিচ্ছি। দেখি এখানে ইর্তিজা আমাদের সাথে যুক্ত আছে। ইর্তিজা, তোমাকে স্টেজে অ্যাড করলাম। ভাইয়া তুমি এখন চাইলে আনমিউট করে কথা বলতে পারবা, বলো। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো ইর্তিজা। ভাইয়া আসলে ভাই আমার এসএসসি তে রেজাল্ট আসছে 4.67 আর এখন আসছে এসএসসি তে 4.5। এটা আমার জন্য কি মেডিকেলটা নেওয়া কি সম্ভব? মানে এতদিন তো ভালোই পরিশ্রম করছি, এখন কি কিছুই বুঝতেছি না ভাই, কি করবো? হ্যাঁ, মেইন সবাই তো এটাই মেইন, সবারই আলোচনার বিষয় থাকবে যে আসলে নিব কি নিব না। তো ওই যে বললাম, যদি 5 মার্ক তোমার মাইনাস হচ্ছে, কয় মার্ক? 7 মার্ক, 7.5 মার্ক ভাই। 7 মার্কের এত বড় রিস্ক নেওয়া ঠিক হবে না ইর্তিজা। হ্যাঁ, 5 মার্ক বা 5-এর কম মাইনাস হলে মেডিকেল কন্টিনিউ করো, 5-এর বেশি হলে আসলে এগুলো খুবই রেয়ার ঘটনা ইর্তিজা। বুঝতে পারলাম? বুঝতে পারছি। ওকে ভাই। আচ্ছা ঠিক আছে ইর্তিজা। তানভীর যুক্ত হয়েছে, তানভীর বলো। তানভীর যুক্ত আছে। তোমরা চাইলে যে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার সাথে যুক্ত হতে পারো, তোমাদেরই জন্য সেশন। বলো তানভীর। তানভীর তুমি চাইলেই কথা বলতে পারবা, বলো ভাইয়া দ্রুত। এইচএসসি 26 ব্যাচ 27 ব্যাচ আজকে কমেন্ট সেকশনে কমেন্ট করো না। বুঝতেই পারতেছো যে যাই দিন ভালো আসে দিন খারাপ, হয়তোবা সুখের দিনগুলো চলে গেল। কারণ A+ আসলে এটা সত্যি কথা, গত 15 বছরে A+-এর যে ভ্যালু সেটা একদম নাই হয়ে গিয়েছিল। 2002 সালে প্রথম যখন আমাদের স্কুলে A+ পায়, মাত্র 8 জন A+ পেয়েছিল। মানুষ তাদেরকে দেখতে যাইতো কারা A+ পেলো। আমরা যখন 2010 সালে বের হলাম, ততদিন A+ 12টা বেজে গেছে। আমাদের 107 জনের মধ্যে আমরা 84 জন A+ পাইছি। ওই A+-এর কোনো ভ্যালু আছে? আসলে এতজনকে আসলে বাংলাদেশ A+ পাওয়ার যোগ্য কিনা। তো যাই হোক, এটা একটা মোটামুটি রেজাল্ট, তোমাদেরকে বিশ্বাস করে নিতে হবে যে এই রেজাল্টটাই আসলে হওয়ার কথা ছিল। এতদিন ধরে কিছুটা ফোলানো রেজাল্ট দেখানো হতো, 78 পেলে 80 করে দেওয়া হতো, হয়তো এবছর সেটা করা হয় নাই, সেই জন্য রেজাল্টটা একটু এরকম দেখা যাচ্ছে। ভবিষ্যতে এরকমই হবে। এইচএসসি 26 বলো 27 বলো, তুমুল পড়ালেখা করা ছাড়া আসলে A+ পাওয়ার মানে একদমই A+ পাওয়ার যোগ্য না হলে A+ পাবা না। আমি এটা অনেস্টলি বলছি যে এতদিন কিন্তু এই ঘটনা ঘটেছে যে A+ পাওয়ার যোগ্য না হওয়ার সত্ত্বেও আমার একটা বন্ধু রাজুক কলেজে টেস্ট পরীক্ষা ফেল করেছে, সে গোল্ডেন A+ পেয়েছে এইচএসসিতে। কোথায় সেই মিরাকল, কি সেই জাদুর বাটি? এটা কি সম্ভব নাকি, জাদুর চেরাগ? 3 মাসের মধ্যে এমন কি করা সম্ভব? একটা টেস্টে ফেল করা ছেলে কিভাবে এইচএসসিতে গোল্ডেন A+ পায়? কিন্তু ঘটেছে, কিছুটা শিক্ষকের লিবারালি খাতা কেটেছে। সো এটা একদিক দিয়ে ভালো, কিন্তু সামনে কিন্তু পরিস্থিতি মনে হচ্ছে যে এরকম এটা বদলে গেল আর কি হঠাৎ করে। তো যাই হোক, খায়রুল যুক্ত হয়েছে আমাদের সাথে। খায়রুল দ্রুত বলো ভাইয়া। হ্যালো ভাইয়া। হ্যালো, শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ যাচ্ছে। আমার এসএসসি তে জিপিএ 5, এইচএসসি তে জিপিএ 5, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এবার এইচএসসি তে বায়োলজিতে A- যাচ্ছে, এখন আমি কি করব? ও এইচএসসিতে বায়োলজিতে A- পেলে তুমি মেডিকেলে পরীক্ষা দিতে পারবা না। এখন কি সার্কুলারের অপেক্ষা করব? এই যে আমি তোমাকে তো মাত্র দেখালাম, A- মানে হলো তুমি 3.5 পেয়েছো।
এখন আমি কি তুমি করবো? মেডিকেলে সার্কুলার পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য বিবেচিত হচ্ছ না, তোমাকে ভার্সিটি হ্যাঁ, নেওয়া ছাড়া, ভার্সিটিতে যাওয়া ছাড়া আর কোনো গতি নেই। এখন এই যে সার্কুলারের অপেক্ষা কি করব? সার্কুলার কি শেষ হবে? হইতে পারে কি? না না, সার্কুলার মার্কুলার কিছু চেঞ্জ হবে না, এইসবের অপেক্ষা করে লাভ নেই। সার্কুলার তাহলে দিনকে দিন আরো কঠিন হতে পারে। তোমরা ভাবছো যে সার্কুলার লোয়ার করবে কিনা, আমার তো মনে হয় এবছর না, সামনে সার্কুলার আরো কঠিন হয়ে যেতে পারে, যে A+ না হলে মেডিকেল ভর্তি পরীক্ষায় দেওয়া যাবে না। এই আলোচনা কিন্তু আরো 2-3 বছর আগে ছিল। হ্যাঁ, যে 9 পয়েন্ট পেয়ে কেন ডাক্তারি পরীক্ষা দিবে? বুয়েটে খেয়াল করছো না যে A+ ছাড়া পরীক্ষা নেওয়া যাচ্ছে না? দেখেছো ইঞ্জিনিয়ারিং এ তো বুয়েটে তো A+ ছাড়া তো পরীক্ষায় তুমি মানে বুয়েটের কথা চিন্তাও করতে পারছো না। তো ভবিষ্যতে এটা আরো বেড়ে যায় কিনা আমার সেটা নিয়ে সন্দেহ আছে, ভবিষ্যতে, এবছর না ভবিষ্যতে। তো এটা কমার সুযোগ আমি কোনোভাবেই দেখি না বাবা, কারণ তুমি ডাক্তার হবা বায়োলজিতে A- পেয়ে, এটা এই জিনিস না কমাই দিলে বরং তীব্র বিতর্ক তৈরি হবে। তো তুমি, আমার পরামর্শ হবে ছোট্ট ভাই, মন খারাপ করো না, যদি মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকো, ভার্সিটিতে শিফট করা ছাড়া গতি নেই, বুঝেছো? যখন ওকে, পারিসা, পারিসা এসেছে, পারিসাকে আমি নিলাম স্টেজে। বলো পারিসা, তুমি চাইলেই কথা বলতে পারবা। পারিসা, তুমি কি কথা বলবে? না হলে আরেকজনকে অ্যাড করছি, কারণ আনমিউট করে কথা বলতে হবে, দেখুন সময় কম তো, মানে লাইভে তো। আচ্ছা নুসরাত বলো, আপু তুমি যুক্ত হয়েছো, বলো। দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা, যুক্ত, কথা বলতে না পারলে কথা বলার সুযোগ নাই। রাবিউল বলো, রাবিউল। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া আমার 4.75 আসছে এইচএসসি তে, এসএসসি তে হইলো 5.00, আর বায়োলজিতে এইচএসসি তে 5 আসছে। তো আমি কি মেডিকেল দিতে পারবো? আবার বলো তো। 4.75, এসএসসিতে, এসএসসি তে এসএসসিতে 5.00। জি 5.00, হ্যাঁ এসএসসি তে ঠিক আছে। 5.00, হ্যাঁ, বায়োলজিতে কত? এইচএসসি তে 4.00, এই সরি 5.00। বায়োলজিতে 4 নাকি? 5 A+। তাহলে পারবা না কেন? এটা আবার কি প্রশ্ন করলা? না ভাইয়া, অনেকে বলতেছে যে 5 তোমার হইলো না, পরীক্ষা দিতে পারবা না। কে বলছে এটা? এক সিনিয়র ভাই। গালি দিয়ে, ওরে গালি দে, যে বই ভাই একটু পড়ালেখা করেন, মানে এই সকল ভংচং কথা বলিয়েন না, এমনি রেজাল্ট ভালো হয়নি এই সকল, মানে ওর একটা গালি দে, সিনিয়র ভাই হচ্ছে থেকে দে, একটা মেসেজে আমার পক্ষ থেকে একটা গালি দিয়ে দে। এই যে 9 পেতে হবে এসএসসি এইচএসসি মিলায়, আর বায়োলজিতে 4। তো ওই পড়ালেখা কর, এসব বাদ দে। সিনিয়র ভাইকে ব্লক মারে দে, ওকে ব্লক মারে দে, ওকে রাখার দরকার নেই সাথে, ব্লক। ওকে ঠিক আছে। আমরা আয়েশা, খায়রুলকে তো একবার রিমুভ করা হলো, খায়রুল তো কথা বলেছে। আমাদের সাথে যুক্ত আছে রিহান। রিহান বলো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি ভাইয়া আসসালাম। এসএসসি তে জিপিএ 5 পেয়েছি। এইচএসসি তে আমার আশানুরূপ ফলাফল হয় না। আমি ভাবছি হয়তো A+ নাহলে 4.94, এটার বাইরে যাবে না, কিন্তু ভাই আমার জিপিএ 4.5 আসছে। ভাই আমি এখন কি করব বুঝতেছি না। আপনাদের সাথে এসএস এর সাথে, মানে আমি এসএস এর অনলাইনের সাথে কন্টিনিউ করতেছিলাম, অফলাইনে ভর্তি হয়েছিলাম কিন্তু ওইটা কন্টিনিউ করি না। আপনারা যেভাবে আগাচ্ছেন আমি ওইভাবেই আগাইতেছিলাম। এখন কি করব বুঝতেছি না ভাই। এখন সবারই তো 0.5 করে পয়েন্ট কমে গেছে, এটা তো দেখাই যাচ্ছে, এটা তো বললামই। তুমি তো 5 আশা করছো, 4.95, যে 0.5 কমে গেছে আর কি। এখন তোমার কনফিডেন্স কি আছে কিনা নিজের উপরে, যদি মেডিকেল চান্স পাবা, সেটা আগে বলো। ভাই আমার পরিশ্রম করার মন মানসিকতাও আছে, বাট জিপিএটা কম আসার পর থেকে একটু মানে মন মানসিকতা একটু চেঞ্জ হয়ে গেছে ভাই। মানে এখন মন মানসিকতা একটাই পরিবর্তন লাগবে, সেটা হলো তোমাকে ভর্তি পরীক্ষায় 80 পেতে হবে। দ্যাট শুড বি দ্য টার্গেট। যাদের 5 মার্ক মাইনাস হচ্ছে তাদেরকে 80 পেতে হবে পরীক্ষায় মেডিকেলে চান্স পেতে, এবং 80 পেতে হলে তোমাকে পরীক্ষা দিতে হবে, প্রিপারেশন নিতে হবে 90 পাওয়ার জন্য, মানে জান প্রাণ লাগায় সব পড়ে ফেলতে হবে।
আগামী 2 মাসে আমরা যা পড়াবো তাই ফলো করতে হবে, একদম ব্লাইন্ডলি রিলিজিয়াসলি ফলো করতে হবে, তাইলে সম্ভব, অবশ্যই সম্ভব। গত বছর পর্যন্ত তো 2024-এর আগে 23 সাল পর্যন্ত তো গত 8 বছর ধরে যখন থেকে 5 মার্ক মাইনাস করা হয়, যতজন সেকেন্ড টাইমের চান্স পেয়েছে সবাই তো 5 মার্ক মাইনাস করেই চান্স পেয়েছে। তাহলে মানে এটা তো অসম্ভব কিচ্ছু না, এটা তো সম্ভব, রাইট? তো তোমরা যারা 4.5 থেকে উপরে কন্টিনিউ উইথ মেডিকেল, আমি তাদেরকে যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ, আর নতুন করে মেডিকেলে আসার তো প্রশ্নই আসে না, যারা বাইরে থেকে যারা এর বাইরে আছো হিসাবের বাইরে, দ্যাটস অল। আচ্ছা ঠিক আছে, ফাইন। রিহান আর কিছু বলবা? ভাইয়া আমি এই যে লাস্ট কয়েকদিনের দেখছিলাম, ওই যে লাস্টে যেই লাইভ ক্লাস আপনি রুটিনটা দিছিলেন যে লাস্ট 21 দিনে 27টা অধ্যায় পড়াবেন, ওই দিন থেকে ভাইয়া ফুললি মানে করে ফেলছিলাম যে ভাই আপনি যেভাবে বলতেছেন ওইভাবে ভাই পরীক্ষাগুলো রেগুলার দিচ্ছিলাম। শুধু ভাই জিকে আর ইংলিশ ক্লাসটা একটু কম করা হয়, আর বাকিগুলো সবকিছু আপনাদের সাথে শেষ করা হয়েছে। এখন ভাইয়া এই রেজাল্টের উপর ডিপেন্ড করে ভাইয়া আজকে গতকাল রাত থেকে এর আগের দিন রাত থেকে ভাইয়া পড়াশোনা থেকে পুরোপুরি ডিস্ট্রাক্টেড ভাইয়া, কোনোভাবেই কনসেন্ট্রেশন দিতে পারতেছি না। আজকে একদমই খাওয়া দাওয়া করে একটু পরে এশার নামাজ পড়ে আজকে ঘুমায় যাও, ঘুমায় যাওয়ার আগে এশার নামাজ আল্লাহর কাছে কান্নাকাটি করো, হে আল্লাহ এটা আমাকে একটা তুমি পরীক্ষা নিলা, এই পরীক্ষা থেকে আমি যাতে আমার জীবনকে পরিবর্তন করতে পারি, এখানেই যাতে আমি আটকে না যাই। দেখো এটা একটা ধাক্কা, তুমি একটা গর্তে পড়ছো, এখন তুমি কি বাকি জীবনে গর্তেই কাটাবা কিনা? যারা রেজাল্ট খারাপ করছে এটা কিভাবে চিন্তা করো, চলার পথে হয়তোবা রাস্তার মধ্যে গর্ত থাকে, অনেক সময় আমরা সেটা খেয়াল করি না, সেই গর্তের মধ্যে তুমি পড়ে গেছো, এখন আমরা কি সেই গর্ত থেকে উঠে সামনের দিকে আগাই নাকি ওই গর্তের মধ্যে বাকি জীবন থাকি? তুমি এখানে যদি এই রেজাল্ট নিয়ে এখন কান্নাকাটি করো, আগামী 7 দিন তুমি গর্তের মধ্যে পড়ে থাকবা, আজও কালও তো গর্ত থেকে উঠবা, কিন্তু সেটা অনেক দেরি হয়ে যাওয়ার আগে, মানে তোমার হাতে দেরি করার মতো সময় আর নাই। আজকের দিনটা তুমি পজ নাও, আজকে চাইলেও পড়ালেখা করা সম্ভব না, রেস্ট করো, সমস্যা নাই। তুমি কালকে থেকে যেভাবে আমরা রুটিন দিচ্ছি সেভাবে পড়ালেখা শুরু করো। তুমি যদি কোথাও চান্স পেয়ে যাও, এই 4.5-এর কথা এই জীবনে কেউ তোমাকে জিজ্ঞাসাও করবে না, কেউ বলবেও না, বোঝাতে পারলাম? কিন্তু সেটা নির্ভর করবে ওইভাবে মোটিভেটেড হলেই। আমি তোমাকে গতদিন যেটা বলেছি, এছাড়া আসলে সম্ভব না। তুমি যদি মনে করো ভাই আমার পক্ষে আর সম্ভব না, তুমি যদি আগে থেকেই মনে করো যে আমার পক্ষে আর সম্ভব না, তাহলে আর আমার পক্ষেও তোমাকে মানে পড়ানো সম্ভব না। কিন্তু আগে বিশ্বাস করতে হবে না আমি পারবো, আমি আগামী 21 দিন চেষ্টা করলে পারবো, আগামী 2 মাস সময় আছে আমার হাতে, আমি একটা কামব্যাক দিব। তুমি দেখো, আল্লাহর কাছে চাও, দেখবে যে তুমি কামব্যাক দিয়ে দিছো, তখন তোমার কাছে মনে হবে যে না, জীবনে হোঁচট খাওয়াটাই শেষ কথা না, জীবনে হোঁচট আসবেই, গর্তে মানুষ পড়বেই, তুমি একটাতে পড়ছো, বাকিরা সবাই যারা আজকে লাইভে আছো সবাই পড়েছো, বাট এখান থেকে কামব্যাক করতেই হবে, তাই কিনা রিহান? জি ভাইয়া, দোয়া করবেন ভাইয়া। আমরা একদম আগামী 2 মাসের তো ডেডিকেটেড রুটিন তো দিয়েইছি, জাস্ট ব্লাইন্ডলি ফলো করো, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে পড়া। ঠিক আছে রিহান, থ্যাংক ইউ সো মাচ। ময়ূরাক্ষী আছে, ময়ূরাক্ষী বলো ভাইয়া। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাই আমার কোয়েশ্চেনটা হচ্ছে সেকেন্ড টাইমারদের নিয়ে। মানে আমরা যদি দেখি 23 ব্যাচ আর 24 ব্যাচের সার্কুলারে কিন্তু একটা হিউজ ডিফারেন্স। 23 ব্যাচে 15 গুণ হতো এসএসসির সাথে এবং 25 গুণ হতো এইচএসসির সাথে। অ্যান্ড হচ্ছে মানে কিন্তু আমাদের 23 আর 24 ব্যাচের সার্কুলারটা চেঞ্জ হওয়ার কারণ 24 অটো পাস ছিল, একটা হিউজ আনফেয়ার হতো 23 ব্যাচের সাথে, এই জন্য। এখন 25-এও কি মানে পসিবিলিটি আসে, যেহেতু আমরা 25-23 ব্যাচের সাথে মানে সেম ফুল সিলেবাস অ্যান্ড মানে গুণ হওয়ার মানে 10 যেহেতু গুণ হয়, এটাই কি গুণ হবে বা 8-12 গুণ হতে পারে এরকম? না, এরকম হওয়ার চান্স কম আসলে। যদি মানে এখন পর্যন্ত যেহেতু সার্কুলার হয়নি, যে কোনো কিছু চেঞ্জ আসতে পারে, কিন্তু গত বছরে তুমি যদি প্রেক্ষাপটটা মনে করো, সেটা হলো ওই যে পরীক্ষা তো হয় নাই, সেই জন্য সবাই বললো যে এই পরীক্ষা দিয়ে যে জিপিএটা ওরা পাবে এটা তো আনফেয়ার, মানে এই জিপিএটা ওদেরকে দিলে তো ঠিক হলো না, এটা তো ওরা ডিজার্ভ করে না। সেই জন্য জিপিএর পরীক্ষাগুলোতে জিপিএর যে প্রাধান্যটা ছিল, বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষায় 200 মার্কের জিপিএ, সেই প্রাধান্যটাকেই কমায় আনা হলো। কিন্তু এই বছর তো অলরেডি কমায় আনছে, এর চেয়ে আর এটাতে আর সূক্ষ্ম পরিবর্তন করবে না, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় করবে না, যদি না এটাতে বড় একটা শোরগোল পড়ে যায় অনলাইন মিডিয়াতে, এবং এটাতে যদি না কোনো আন্দোলন হয়, মানে এটাতে বড় কোনো মানে যদি গত বছরের চেঞ্জটাও কিন্তু এই আন্দোলনের প্রেক্ষিতেই, যে তোমার যদি মনে পড়ে থাকে, সবাই বারবার এটা নিয়ে বলছিল যে এটা তো আসলে ঠিক হবে না, আর এই রেজাল্টের ভিত্তিতে 200 মার্ক পেয়ে যাবে ওরা, মূলত তার ভিত্তিতে চেঞ্জটা এসেছে। আর আমার মনে হয় না যে সার্কুলারে এগুলার কোনো পরিবর্তন আসবে। এবছর মেডিকেলের সার্কুলারে ওই নীতি নৈতিকতা টাইপের কিছু একটা এবছর অ্যাড হয়ে যাচ্ছে, এটুকু যতটুকু আমার কাছে খবর আছে বা আমি জানি, ওই নীতি নৈতিকতা বা যৌক্তিকতা টাইপের প্রশ্ন অ্যাড হবে আর কি।
কিন্তু ভাইটা তাহলে 25 ব্যাচের সাথে আবার আনফেয়ার হয়ে গেল না? ওদের 1,42,000 প্লাস এ প্লাস, আমাদের মানে 70-এর নিচে, তাহলে এটা একটু আনফেয়ার হয়ে গেল না? অলরেডি এই পরীক্ষাটাই তো ওদের জন্য আনফেয়ার হয়ে গেছে। এতদিন ধরে প্রশ্নের কোয়ালিটি যেমন ছিল, হঠাৎ করে দু একটা সাবজেক্টের প্রশ্ন এবছর এমন করছে, তার উপর রেজাল্ট, পুরো জিনিসটা তো অলরেডি আনফেয়ার। এটার মানে ওদের সাথে তুমি যদি চিন্তা করো, কিন্তু ব্যাপারটা তো এমন না যে এটা ওরা দাবি করতে পারবে যে না আমাদের সাথে আনফেয়ার হয়েছে। যে কোথাও কি বলা ছিল যে এইচএসসি পরীক্ষা সবসময় সহজ হবে, বা কোথাও কি সরকার কি নিয়ম করে দিচ্ছে যে 1,40,000-ই এ প্লাস পাবে, 70,000 এ প্লাস পাবে না? এটা তো কোনো লজিকে স্ট্যান্ড করে না। মানে এটা তো কোনো লজিক না। এটা খোলা চোখে বোঝা যাচ্ছে যে বাকি ব্যাচগুলো পার হয়ে যেতে পারলো, এরা পারলো না। 26 ব্যাচও তো বলতে পারে ভাই সবাই শর্ট সিলেবাস দিল, আমি ফুল সিলেবাস, সময় তো অলমোস্ট একই পাচ্ছি সবাই। সবারই সাথে কিছু না কিছু চেঞ্জ তো হবেই, কিন্তু এটা দিয়ে ওই মানে এই এক্সপেক্ট করো না যে আর খুব একটা পরিবর্তন হবে সার্কুলারে। বরং সার্কুলারে একটা ছোট্ট জিনিস অ্যাড হতে পারে, ওই যে বললাম পড়া আর একটু বাড়বে কমার সুযোগের চেয়ে। আসলে কিচ্ছু করার নাই, কারণ সবার মত রাখতে গেলে দেখবা যে আর কোনো সার্কুলার দিতে পারবে না, এই আর কি। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ ময়ূরাক্ষী ফর আ গুড কোয়েশ্চেন। আমরা ময়ূরাক্ষীকে স্টেজ থেকে রিমুভ করলাম, স্টেজে অ্যাড হবে এখান থেকে কয়েকজনকে সুযোগ দেই। রায়হান, রায়হান বলো তো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাইয়া, আমার এসএসসি তে জিপিএ 5 ছিল এবং এইচএসসি তে 4.00। তো আমি আপনার কথাই এখন মানে ভার্সিটিতে শিফট হতে চাইতেছি। প্রথমত আমি কি মানে এসিএস এর মেডিকেল থেকে ভার্সিটিতে শিফট হতে পারবো? না, মানে ইন্টার কোর্সে শিফটের আসলে অপশন নাই। আমাদের মেডিকেল কোর্স থেকে তুমি জাস্ট ভার্সিটিতে জাস্ট সেভাবে শিফট হয়ে যেতে পারবা না, এই সুযোগটা আসলে নাই। আর আরেকটা কথা ভাইয়া, মানে আমি ভার্সিটি পরীক্ষা দিব মূলত, কিন্তু আমি পাশাপাশি মেডিকেলটাও পরীক্ষা দিতে চাই। আমার বায়োলজিতে এ গ্রেড আছে, আর খারাপ, সব থেকে খারাপ হয়েছে ইংলিশে বি আর হায়ার ম্যাথে বি। আমি কি পরীক্ষা দিতে পারবো? আর 10 কাটা যাবে পরীক্ষা আমার। কেন পারবা না দিতে? এই যে আমি তো বলছি যে পরীক্ষা তো দিবাই তোমরা, আমি তো এখানে শুরুতেই বলে নিয়েছি অবশ্যই পরীক্ষা তোমরা দিবা, কিন্তু আর প্রিপারেশন নেওয়া যাবে না। পরীক্ষা তো দিতে, তুমি পরীক্ষা দিতে পারবা, ফর্ম তুলতে পারবা, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি আপাতত ভার্সিটি প্রিপারেশন নাও, কারণ সম্ভাবনাটা কমে গেছে, বেশ কমে গেছে, এই আর কি। দোয়া করেন। ঠিক আছে, ঠিক আছে রায়হান, ওকে। উম্মে হাবিবা বলো তো। উম্মে হাবিবা বলো আপু। আচ্ছা, ও চলে গেছে। তানভীর বলো, তানভীর। আচ্ছা ফাইন, যারা যারা যুক্ত ছিল মোটামুটি তানভীরের সাথে, এরপর আবিদ বলবে, তারপরে সজীব, তারপরে অর্পিতা, সবাইকে একবারই সুযোগ দিয়ে দিচ্ছি। নুসরাত, বারবার অ্যাড করার সুযোগ নাই। নাজমুল, হ্যাঁ 1 বাই 1 যাও, রেডি বলো। ভাইয়া কলেজ চয়েস লিস্টটা কেমনে সাজাবো, যেহেতু ডেন্টালও অ্যাড হবে? সার্কুলারটা হোক, সার্কুলারে কীভাবে ফর্ম ফিল আপ করবা, কীভাবে চয়েস লিস্ট সাজাবা, আমি আমি আমার একটা ভিডিও অলরেডি আছে, আরেকটা লাইভ করা হবে আজকে, সেটা আলোচনা কি করার কথা কি না, আজকে সেটা আলোচনা করার কথা না আসলে। হ্যাঁ বলো, এখানে কে কথা বলবে? তানভীর বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলো। বলতেছি যে এবার যদি মনে করেন যে ভার্সিটির প্রিপারেশন নিই, মেডিকেলের তো নিচ্ছিলাম কিন্তু রেজাল্ট তো একটু খারাপ আসছে। এসএসসিতে এ প্লাস ছিল, কিন্তু এইচএসসিটাই খারাপ হয়ে গেছে। তো এবার ভার্সিটিতে এক্সাম দিয়ে আমি যদি আবার 26 বছরের সাথে ইমপ্রুভমেন্ট দিই, তাহলে কি আমি আবার মেডিকেল দিতে পারবো এর পরের বছর? আহা, আমি শুনতে পাচ্ছি না আসলে, একটু দূর, একটু দাঁড়াও, যার কথা বলছো তানভীর, আমি আসলে ওই স্টুডিও কানে তো ইয়ারফোন ইউজ করছি আমি। আরেকবার বলবা কিনা তানভীর, কথা বলো তো। ভাইয়া বলতেছি এবার তাহলে মেডিকেল থেকে তো ভার্সিটিতে শিফট করলাম, এখন করার আচ্ছা। পরে এই 26 বছরের সাথে কি
ইমপ্রুভমেন্ট দিব নাকি, দিয়ে মেডিকেল আবার ট্রাই করব? আচ্ছা, লেট মি চেক। আমি আসলে তোমার কথা শুনতে পাবো কিনা, আরেকবার কথা বলো। আমার ওই ইয়ারফোনে বোধ হয় ডিসকানেক্ট হয়ে গেছে। ভাই শোনা যাচ্ছে? আরেকবার কথা বলো। ভাই শোনা যাচ্ছে এখন? হ্যালো? আচ্ছা ফাইন, গিভ মি আ সেকেন্ড। এতক্ষণ ভালোই কাজ করছিল, ইয়ারফোনটা সামহাও ডিসকানেক্ট হয়ে গেল। একটা কল এসে, যে কল দিছে ওর আজকে খবর আছে, মানে টাইম নেই টাইম নেই, জাস্ট কল দিয়ে দিল। কল আসার কারণে আমি তোমাদের যে সাউন্ডটা শুনছিলাম সেটা হঠাৎ করে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আবার পাচ্ছি। গুড গুড, ইটস স্টার্টেড। হ্যাঁ তানভীর, তোমার প্রশ্নটা আরেকবার বলো। তোমাকেই ভাই শোনা যাচ্ছে এখন? হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি এবার। আমি বলতেছি যে এখন মেডিকেল থেকে তো ভার্সিটিতে শিফট করলাম, করার পরে আমি কি 26 ব্যাচের সাথে ইমপ্রুভমেন্ট দিয়ে আবার মেডিকেল দিতে পারবো? হ্যাঁ মেডিকেল দিতে পারবা, কিন্তু এই যে ইমপ্রুভমেন্টে মনে রেখো, তুমি কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা দিবা। না ভাই, মানে এবার ভার্সিটিতে এক্সাম দিলাম, দেওয়ার পরে এর পরের বছর মানে মেডিকেলে দিতে পারবা। এবছর একটা ভার্সিটি হয়ে যাওয়ার পরেও ইমপ্রুভমেন্ট দিতে যাচ্ছি এর পরের বছর। হ্যাঁ দাও, সমস্যা কি? মেডিকেলের এক্সামে কোনো সমস্যা হবে না ভাইয়া? না না, মেডিকেলের সাথে ভার্সিটির কোনো সম্পর্ক আছে? কোথায় না মেডিকেল, ভাইয়া, কোথায় ভার্সিটি? ইমপ্রুভমেন্ট দেওয়ার কারণে কি কোনো সমস্যা হবে মেডিকেল এক্সামে? কোনো সমস্যা হবে না, তবে ওটি তোমার লাস্ট টাইম হবে আর কি। তুমি ইমপ্রুভমেন্ট দিয়ে কিন্তু রিনিউ হবে না, মানে তুমি এবছর তো পরীক্ষা দিয়েছো, আগামী বছর দিলে ওটা তোমার সেকেন্ড টাইম হিসাবেই কাউন্ট হবে। না, সেকেন্ড টাইম হিসেবে কাউন্ট হবে না, তোমার মার্ক মাইনাস হবে না, কিন্তু তুমি এরপরে আর কোনো চান্স পাবে না আর কি। মানে ওটাই তোমার ফার্স্ট টাইম, ওটা তোমার লাস্ট টাইম। তুমি দুইবারই মেডিকেল পরীক্ষা দিতে পারবা, এবারও পারবা, আগামীবার ধরো ইমপ্রুভমেন্ট দিয়ে জিপিএ 5 পাইলা, তখন তো মেডিকেল আবার অংশ নিলা, তোমার মাইনাস হবে না, মার্ক মাইনাস হবে না। তুমি ওই বছর যেটা জিপিএ পাবা সেটা দিয়েই তুমি যুক্ত হবা, কোনো মার্ক মাইনাস হবে না। তো তুমি সেটা করতে পারো, তবে করবা কিনা সেটা ভেবে দেখো আর কি। ওটা কি একটু টাফ হবে নাকি ইমপ্রুভমেন্ট অবশ্যই টাফ হবে। তুমি এখন জানুয়ারি ফেব্রুয়ারিতে গিয়ে তুমি তোমার ভার্সিটির যাত্রা শেষ করবা, কোথাও চান্স হবে বা হবে না, ধরলাম হবে, তারপরে তুমি সেটাতে ভর্তি হবা, তারপরে মে মাস আস্তে আস্তে তুমি এইচএসসি পরীক্ষা চলে আসবে, যেখানে তোমাকে 18টা এক্সট্রা চ্যাপ্টার পড়তে হবে শর্ট সিলেবাসের বাইরে। তুমি সেগুলো পড়বা কখন? এবং শর্ট সিলেবাসে যদি রেজাল্ট ভালো না হয়, ফুল সিলেবাসে আগামী এই 2 মাসে তুমি কি করবা যে তুমি ভালো রেজাল্ট করে ফেলবা, জিপিএ 5 পেয়ে যাবা? আমার কথাটা কি বুঝতে পেরেছো? জিনিসটা তো টাফ, একটু বিবেচনা করতে হবে ভাই। এখন আবেগের বসে মনে হতে পারে, কিন্তু এটা কঠিন। আচ্ছা, থ্যাংক ইউ তানভীর। আবিদ বলো। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আপনি আমাকে চিনছেন কিনা জানি না, আপনি সেমিকন্ডাক্টর ক্লাস নেওয়ার সময় আমি একটা কপি পেস্ট করছিলাম, মনে আছে? হ্যাঁ, তুমি যে কপি চ্যাট জিপিটি থেকে কপি পেস্ট করলা। হ্যাঁ হ্যাঁ, চ্যাটার্জি কপি পেস্ট করে আপনি আমাকে রোস্ট করছিলেন। তো ভাইয়া, আমি আমি ছিলাম হলো এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্ট। তো আমার সবগুলো সাবজেক্টে তখন এইচএসসি 24-এ A+ আসে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমার আইসিটিতে মানে আমি ফেল আসে। এইবার যে পরীক্ষা যে দিলাম, আমার পুরো আইসিটি ইমপ্রুভমেন্ট দেওয়া লাগছে। তো আইসিটি ইমপ্রুভমেন্ট দেওয়ার পরে আমার এখন A+ আসছে, টোটাল রেজাল্ট আমার সবগুলোতে A+, 5 পয়েন্ট। তো ভাই, আমার কাছে প্রশ্ন হলো যে আমি কি তাহলে এখন কি সেকেন্ড টাইমার হিসেবে গণ্য হব মেডিকেল ভর্তি পরীক্ষায়? আমার কি মার্ক কাটা যাবে 3, নাকি আমার মার্ক 3 কাটা যাবে না? তুমি ফার্স্ট টাইমার এবং লাস্ট টাইমার হিসেবে গণ্য হবে আর কি। তোমার মার্ক কাটা যাবে না, কিন্তু এরপর আর কোনো তোমার সেকেন্ড সুযোগ নেই। 26 আর পরীক্ষা দিতে পারবে না, এটা তো বুঝতে পারো। 26 আর পরীক্ষা দিতে পারবো না? না। আচ্ছা ভাইয়া, এটা শোনার জন্য লেগে থাকো আবিদ, এবারই হয়ে যাবে ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। ঠিক আছে, সজীব বলো। আমার নেম সেক নামের মিতা, বলো। ভাইয়া আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? বলো। ভালো আছি। জি ভাইয়া, আমার আসলে এসএসসিতে জিপিএ 5 ছিল, এইচএসসিতে আমার একটু রেজাল্ট খারাপ হয়েছে, 4 পয়েন্ট আসছে। আর আমি ভার্সিটি এডমিশনে মানে ভার্সিটির দিকে আগাচ্ছি, কিন্তু আমার ম্যাথে বি চলে যাচ্ছে, আর আমি ম্যাথটা একটু কম পারি।
তো আমি কি ম্যাথ বাদ দিয়ে বাংলা আর ইংলিশ নিয়ে ভার্সিটিতে আগাবো, না কোনটা করলে আমার বেটার হবে? সব ভার্সিটিতে কি সুযোগ আছে ম্যাথ বাদ দিয়ে? তোমার কি ম্যাথ কম্পালসারি সাবজেক্ট না? হ্যাঁ, ম্যাথ Optional? আমার অপশনাল সাবজেক্ট। হ্যাঁ, ম্যাথ আমার তাহলে optional তুমি যেহেতু পারোই না, সেটাতে আর কষ্ট করে কি হবে? বাংলা পড়ো, বাংলা ইজি। যদিও বাংলা শিক্ষক শুনলে আমাকে মারবে, কিন্তু অ্যাটলিস্ট পাশ করা সম্ভব বাংলায়। বিগত বছরের প্রশ্নগুলো পড়ে ভাজা ভাজা করবা, নবম দশম শ্রেণীর ব্যাকরণটা যদি একবার পড়া থাকে তাহলে ভালো হয়। বিগত বছর প্রশ্ন দেখলে একটা আইডিয়া পেয়ে যাবে, অ্যাটলিস্ট পড়লে তো একটা আইডিয়া পাওয়া যায় ম্যাথের তুলনায়। আমি তোমাকে পরামর্শ দিব, ভাইয়া গো উইথ দ্য ফ্লো। 2 মাসে আর ম্যাথ শেখার সুযোগ নেই, মানে 2 মাসে তুমি ম্যাথ উল্টায় ফেলতে পারবা না অনেক কিছু করে। আসলে আমি বাংলায় যাও। মানে আটকাই যাই, ম্যাথের মধ্যে অনেক আটকাই যাই। কোশ্চেন ব্যাংক সলভ করলেও অন্যগুলো পারি, কিন্তু ম্যাথের বেলায় আটকাই যাই আমি। বাংলায় চলে যাও, কোনো সমস্যা নেই। যেহেতু তোমার ম্যাথ ঠিক আছে ভাইয়া, অপশনাল সাবজেক্ট, ইউ ক্যান টেক দ্য চান্স। আমি হলেও এটাই করতাম তোমার ঠিক আছে জায়গায় ভাইয়া, থাকলে। ধন্যবাদ ভাইয়া। ওকে, অর্পিতা বলো। আদাব ভাইয়া, ভাইয়া শুনতে পাচ্ছেন? আদাব, শুনতে পাচ্ছি, বলো। ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে, আমার এসএসসি তে A+ ছিল না, 4.61 ছিল। তো আমি ভাবছিলাম যে আমার এইচএসসি তে A+ হয়তো আসবে, এটার উপর ডিপেন্ড করে মেডিকেল প্রিপারেশন নিচ্ছিলাম। তো আনফরচুনেটলি এইচএসসি টু A+ টা আসে নাই, 4.17 আসছে। তো আমি জানি যে আমার মার্ক কাটা যাবে, তো ভার্সিটি প্রিপারেশন নিতে যাচ্ছি, কিন্তু পাশাপাশি কি মেডিকেল এক্সাম আমি দিতে পারবো? আমার বায়োলজিতে A+ আছে। হ্যাঁ, এক্সাম তো দিতে পারবাই। তোমার টোটাল মার্ক হলো 8.78। তার মানে তোমার কমে যাচ্ছে অনেক মার্ক। অনেক মার্ক বলতে 10 থেকে 8.78 মাইনাস 8.80 মাইনাস করে দিই, সো 12 মার্ক কাটা যাচ্ছে বাবা। পরীক্ষা তো দিতে পারবাই, কিন্তু 12 মার্ক কাভার করা লিটারালি অনেক কঠিন, টেন্স টু ইম্পসিবল। কিন্তু তুমি যদি মনে করো যে তুমি ভবিষ্যতে মেডিকেলে পড়বা, বা যদি মনে করো যে আমি পাস করলে আমি একটা প্রাইভেট মেডিকেলে হলেও পড়তে চাই, সেক্ষেত্রে অবশ্যই তুমি মেডিকেলে পরীক্ষা দাও। কিন্তু সরকারি খুব কঠিন হবে 12 মার্ক কভার করা। বুঝতে পেরেছি? তুমি ভার্সিটি প্রিপারেশনটা ফুল ব্লেজে নাও। ওকে ভাইয়া, এটাই জানার জন্য। আদব ভাইয়া। পরীক্ষা দিতে পারবা? পরীক্ষা দিতে পারো। ও তুমি পরীক্ষা দিতে পারবা না? সরি আপু। এই বাবা, আমি তো এটা খেয়াল করি নাই। তোমার তো 9 পয়েন্ট হয় নাই। এই আমি তো এটা খেয়াল করি নাই। দুটা মিলে তো 9 পয়েন্ট পেতে হবে। এইচএসসি তে 4.39 এর উপরে পেতে হতো। সরি। বাবা তোমার এই যে দেখো 9 এর কম, হ্যাঁ, তো পরীক্ষা দেওয়া যাবে না মেডিকেলে। বুঝতে পেরেছি কি? জি ভাইয়া, বুঝছি। সরি অর্পিতা, আমি প্রথমে খেয়াল করিনি, আমি যোগ করে আর চিন্তা করিনি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ অর্পিতা। পড়তে থাকো আপু। নুসরাত বলো। ভাইয়া আমার 4.58 আসছে এসএসসি তে A+। আমি এবার A+ এর আশায় ছিলাম, 4.9 তো এরকম আশাই করছিলাম। এখন তো 4.5 আসছে। আমি মেডিকেল প্রিপারেশন নিচ্ছিলাম, পাশে কি ভার্সিটি প্রিপারেশন নিতে বলতেছে ফ্যামিলি থেকে। তো আমার এটা কতটুকু ঠিক হবে? আমার মেডিকেল বেশি ইচ্ছা। এখন এটার নিয়ে দুটো কথা, শুরু থেকে তো এটাই বলছি। এখন এখানে ডিপেন্ড করে যে কয়েকটা, আমি তোমাকে সবাইকে ফ্র্যাঙ্কলি বলি, এইরকম জায়গায় অনেকেই আছো, প্রশ্নটা উত্তরটা ওকে দিচ্ছি, কিন্তু এটা সবার জন্যই উত্তর। 4.6 পেয়েছো, 4.5 পেয়েছো, 4.7 পেয়েছো, 4.8 পেয়েছো। বাসা থেকে এতদিন বলেছিল মেডিকেলের প্রিপারেশন নাও, কিন্তু এখন বলছে যে না, মেডিকেলে দরকার নেই, তুই ভার্সিটির প্রিপারেশন নেই। কিন্তু তোমার মন হলো যে তুমি মেডিকেলেই পড়তে চাও। সেক্ষেত্রে দুটো কথা, একটা তো আবেগ দিয়ে সিদ্ধান্ত নিতেই পারো তুমি, যে আমি মেডিকেলে পড়তে চাই, একটা তুমি আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলা। আরেকটা তোমাকে বাস্তবতার দেখতে হবে। তো বাস্তবতা হলো তোমাদের জন্য ব্যাপারটা নিঃসন্দেহে কয়েক মার্ক কভার করতে হবে, যে নিঃসন্দেহে ব্যাপারটা কঠিন হয়ে গেছে। কিন্তু তারপরও এই কঠিনকে দুইভাবে জয় করা যেতে পারে। এক, ভাইয়া আমি তুমুল পরিশ্রম করব, আমার প্রতি বিশ্বাস আছে, আগামী 2 মাস আমি জান প্রাণ উল্টায় দিব, সেইটা একটা। যারা এরকম সিদ্ধান্ত নিবা তারা মেডিকেল প্রিপারেশন নাও। আরেক, যে ভাইয়া আমার যদি চান্স না হয়, আমি জীবনে ডাক্তারই হব, আমি ডাক্তার ছাড়া অন্য কিছু হতে চাই না,
আমার পরিবার আমার সরকারিতে না হলেও আমাকে প্রাইভেট মেডিকেলে পড়াবে, তারা মেডিকেলের প্রিপারেশনটা, আমি ডাক্তার ছাড়া অন্য কিছু হতেই চাই না, তারা শুধুমাত্র মেডিকেল প্রিপারেশনটা কন্টিনিউ করো। বুঝাতে পারলাম? না হলে মেডিকেল প্রিপারেশন তোমরা কন্টিনিউ করো না, কিন্তু অবশ্যই হয় প্রাইভেট মেডিকেলে চান্স না পেলেও পড়াবে এরকম লোকজন কন্টিনিউ করো, আর 2 মাস জান প্রাণ লাগায় পড়ালেখা করবো শুধু তাহলে। আর যদি না আমি আসলে আমার পক্ষে চেয়ে বেশি করা সম্ভব না যদি মনে হয়, তাহলে অবশ্যই গো টু ভার্সিটি, কারণ মেডিকেলের পথটা আসলে সহজ নয়। আমি একদম আমার ছোট ভাই বোন হলে যেরকম থাকতো তার থেকে। হ্যাঁ নুসরাত বলো, কিছু বলছিলে বোধহয়, শুনতে পাইনি। জি ভাইয়া, এটাই বলছিলাম। 4.58 আসছে, এখন আমার কি করার? মেডিকেল না ভার্সিটি? তাহলে এই তো আমি তোমাকে বললাম, তুমি এখন নিজেকে প্রশ্ন করো, এটা আমি তোমাকে ঠিক করে দিতে পারবো না। তুমি কি প্রাইভেট মেডিকেলে, যদি সরকারিতে কোনো কারণ না হয়, তুমি কি প্রাইভেটে তোমাকে পরিবার পড়াবে কিনা, তুমি কি ডাক্তারই হতে চাও কিনা, তাহলে মেডিকেল প্রিপারেশন নাও, যে এটা ছাড়া আমি জীবনে আর কিচ্ছু করবো না। কিন্তু যদি মনে হয় যে না, আমি শুধু বন্ধু বান্ধবকে দেখে ডাক্তার হতে চেয়েছি, আমি আসলে না হলেও চলবে আমার, তাহলে তুমি ভার্সিটিতে সুইচ করতে পারো। ঠিক আছে? জি ভাইয়া, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ইনশাআল্লাহ। নুসরাত, নাজমুল বলো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। হ্যাঁ আচ্ছা ভাইয়া, আমি আমার এইচএসসির রেজাল্ট খুব খারাপ হয়েছে। আমি 4.4 পাইছি, আর এসএসসি তে জিপিএ 5 ছিল। তো আমার একটা সাবজেক্ট আইসিটি তে 79 পাইছি, আর এদিকে বাংলাতে 2 মার্কস কম পাইছি। 2 মার্কস কম পাওয়ার জন্য এ প্লাস মিস হয়েছে। ইংলিশেও প্রায় 2 মার্কস কম পাওয়ার জন্য মানে এ প্লাস মিস হয়েছে। তো আমি চাইতেছি যে এখন বোর্ড চ্যালেঞ্জ করব, বোর্ড চ্যালেঞ্জ করে যদি ওই বাকি 2-3টাতে এ প্লাস আসি যায়, তাহলে তো আমার পয়েন্টটা অনেক আগাবে। এখন এই পর্যন্ত মানে করে ঠিক হবে কিনা, নাকি আমি ভার্সিটি ব্যাচে শিফট হয়ে যাব? ভার্সিটি ব্যাচে শিফট হয়ে যাও। বোর্ড চ্যালেঞ্জের ফলাফল, আর বোর্ড চ্যালেঞ্জ করলে মার্কগুলো বাড়ে যাবে কীভাবে, তাই তো বুঝলাম না। বোর্ড চ্যালেঞ্জে 1000 জনের একজনের রেজাল্ট পরিবর্তন হয়। তুমি সেই ব্যক্তি হতে পারো, কিন্তু এতটা আশাবাদী হওয়া উচিত হবে না, যেহেতু সময় নাই। কারণ ভার্সিটি অ্যাডমিশন টেস্টও মাথার উপরে, ডিসেম্বর জানুয়ারি, সময় তো নাই। তুমি শিফট হয়ে যাও, মানে তুমি ভার্সিটিতে ঢুকে যাও। আচ্ছা ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে নাজমুল। আমরা আর 2-3 জনের কথা নিব। আমাদের এসিএস পেজ থেকে ইঞ্জিনিয়ারিংয়ের ভাইয়েরাও আরেকটা লাইভ করবে। আমার সেই লাইভে থাকারই কথা ছিল, কিন্তু আমার আজকে রাতে ডিউটি আছে, আমি ওইটাতে থাকতে পারবো না। সেই জন্য আমার মেডিকেলের জন্য স্পেশাল এই লাইভটা আলাদা করে আমি নিলাম, কারণ ওইখানে দেখা যাবে যে ইঞ্জিনিয়ারিং প্রিডোমিনেন্স পাবে, মানে ওদের কথাগুলো, কারণ অনেকেরই তো স্বপ্ন ভঙ্গ হয়েছে, তো সেখানে মেডিকেলের জন্য আলাদা করে কথা বলার সুযোগ কম থাকবে। সেই জন্য আমরা একটা আলাদা ডেডিকেটেড লাইভ করলাম আজকে। ওকে, তো বেশিরভাগই প্রশ্নের উত্তর তো আসলে আমি দিয়ে দিয়েছি শুরুতেই। আর কেউ যদি কিছু বলতে চাও, যেমন সালমান আর সাইদা বোধহয় বাকি আছে, যে কথা বলতে পারেনি, বলো। আর মাহমুদ আহমেদি নিজাদ, ইরানের সাবেক প্রেসিডেন্ট, আমার সাথে যুক্ত হয়েছে। উনি কিন্তু অলরেডি ডাক্তার। তো মাহমুদ আহমেদি নিজাদ কিন্তু একজন ডাক্তার। বলো মাহমুদ আহমেদি নিজাদ, বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার আমার তো এসএসসি তেও জিপিএ 5 ছিল, আর ইন্টারও জিপিএ 5 আসছে আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন স্যার, এই যে এখন যে রিভিশনের টেস্ট তো চলে আসছে সামনে, তো আমাদের নভেম্বরে একের পর এক সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, তো রিভিশনের কি করবো স্যার, এটা আমি বুঝতে পারতেছি না। মানে প্রিভিয়াস ওইগুলো কি আমি মানে 50-50 রিভিশন দেবো না পড়বো, এটা বুঝতেছি না এখন আমি। আমি তো গতকালকে একটা আমার পেজে, যেই পেজে তুমি আছো সেখানে একটা ভিডিও শেয়ার করেছি। আগামী 1 মাস তোমার কাজ হবে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত সিলেবাস শেষ করা, রিভাইজ। তারপর তুমি তো সিলেবাসই শেষ করোনি, এখনও তো মিনিমাম 40% সিলেবাস বাকি। জি স্যার। তোমার শেষ হয়ে যেতে পারে, যদি শেষ হয় তাহলে রিভাইজ শুরু করো। আমার সাজেশন হবে আগে সিলেবাস A to Z শেষ করা, সব পড়াগুলো শেষ করা, দেন রিভিশনে হাত দেওয়া। তার আগে রিভিশন করা ঠিক হবে না। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি? জি স্যার। কারণ সিলেবাস শেষ করতে না পারলে পরে দেখবে যে একদম বিতিকিচ্ছিরি অবস্থা হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সালমান বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার এসএসসি তে জিপিএ 5 আর এইচএসসি তে 4.5। এখন তো 5 নাম্বার তো ভাইয়া কাটা যাবে আমার। এখন চেষ্টা করব যে ভাইয়া নিজের বেস্ট দিব,
কিন্তু এখন ভাই সমস্যা হচ্ছে এক্সাম তো দিতে হবে অনেক, বাট আমার বাসা থেকে অফলাইনে পরীক্ষা দেওয়াটা একটু মানে কষ্টকর, অনেকটা বেশি ডিস্টেন্স, প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মতো যাতায়াতেই চলে যায়। এখন ভাই কি করবো? এক্সাম তো দিতে তুমি কি হবে আমাদের এখন। সাথে অনলাইনে আছো? জি ভাই, আমি সিএসএম মেডিকেল ব্যাচে আছি। তাহলে মেডিকেল ব্যাচের ক্লাসগুলো রিলিজিয়াসলি ফলো করো, অনলাইনে পরীক্ষাগুলো রিলিজিয়াসলি দাও। একদম শেষে মডেল টেস্ট কয়েকটা দিও, এছাড়া আপাতত দেওয়ার দরকার নেই। অফলাইনে আর যাতায়াত করে সময় নষ্ট করো না এখন। সারাদিন বাসায় বসে পড়ালেখা করো, বুঝো নাই? ঠিক আছে ভাইয়া। জি একদিনে সপ্তাহেরটা গিয়ে পরীক্ষা দিয়ে সব প্রশ্নগুলো নিয়ে আসবা, অফলাইনে যেখানে যুক্ত আছো বাসায় বসে নিজে নিজে পরীক্ষা দিবা, নিজে মার্ক কাটবা, হয়ে গেল। বুঝতে পারছি? একদম পরীক্ষার শেষ 7 দিন আগে কয়েকটা মডেল টেস্টে অংশ নিবা অফলাইনে, যাতে এক্সাম মেন্টালিটিটা তৈরি হয়। আপাতত 1-1.5 ঘন্টা নষ্ট করার সময় তোমার নাই। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ঠিক আছে। আরমান হোসেন তামিমের কমেন্ট দেখে আমার হ্যালো, কি কমেন্ট? হ্যাঁ, কে বলছে? ইমন বলছিলাম ভাই। ইমন বলো। হ্যাঁ ভাইয়া বলছিলাম যে ক্লাস করে বই জায়গায় আবার পড়তে, বই মুখস্থ করতে অনেক টাইম লেগে যায়, প্র্যাকটিস করার সময় পাওয়া যায় না। সেক্ষেত্রে প্র্যাকটিসটাকে তোমার বেশি কথাগুলো ফোকাস দেবো না বই মুখস্থ স্পষ্ট করা? না, শোনা যায় না? শোনা যায় কিন্তু বোঝা যাচ্ছে না, আর একটু স্পষ্ট করে বলো। এবার বোঝা যায়? যায়। হ্যাঁ, বলছিলাম যে ভাইয়া ক্লাস করে বই জায়গায় পড়তে আবার মানে লাইনগুলো আবার মুখস্থ করতে অনেক টাইম লেগে যায়। সেক্ষেত্রে প্র্যাকটিস করার টাইম পাওয়া যায় না। তো আমি প্র্যাকটিসে বেশি ফোকাস দিব নাকি বই জায়গায় পড়াতে? আপাতত ক্লাস করে বই দাগায় পড়ো। প্র্যাকটিস 7 নভেম্বরের পর থেকে করবা। খালি প্র্যাকটিস, রিভিশন আর প্র্যাকটিস। এখন টাইম না পাইলে না, এখন কিন্তু ভাইয়া বইটা পড়ে শেষ করো। ভাইয়া আর একটা কথা, যে আপনাদের যে প্র্যাকটিস শিট গুলো দিয়েছেন আপনার এসএস মেডিকেল ব্যাচে, বই পড়ে ওগুলা সলভ করার টাইম পাচ্ছে না, এরকম একটা অবস্থা হচ্ছে। আমি বলতে চাচ্ছি যে বই মুখস্থ মানে বই কি মানে মুখস্থ করতে হবে নাকি বই শুধু আপনার একবার করে রিভিউ দিয়ে যে প্র্যাকটিস করাটা বেটার হবে? একটা পরীক্ষায় 85 মার্ক পাওয়ার জন্য যেটা করতে হবে তোমার সেটাই করতে হবে। এটা যদি তুমি, অনেকেই হলো যে একবার রিডিং দিয়েই পরের দিন পরীক্ষার সব মনে থাকে, অনেকে দেখা যায় যে একবার রিডিং দিয়ে তার কিছুই মনে নাই। তোমার যে কোনটা সেটা তো আমি বলতে পারবো না। তোমার যদি প্রতিটা লাইন মুখস্থ করতে হয় তাহলে মুখস্থ করতে হবে। যেমন আমি কোনো কিছু মুখস্থ করি না, আমি জাস্ট ওটার কনসেপ্টটা বুঝে নেই, চোখ বন্ধ করে একটু মনে করার চেষ্টা করি যে এটার মধ্যে জিনিসপত্র কি কি আছে, তারপর আমি পরীক্ষা দিই। আমার স্টাইল হলো এটা। অনেকে আছে যে না পুরাটার টোটো মুখস্থ করব। তো তোমার এখন তো অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে, সময় তো খুব বেশি নাই। তুমি 2 মাস, আমাদের 1.5 মাস পরে 1 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়েছে, আজকে 16 অক্টোবর। 1.5 মাস পর তুমি যদি আমাকে এই প্রশ্ন করো যে ভাই কেমনে পড়বো, তাহলে তো বিপদ। অনেক সময় লাগছে, ঠিক আছে, তাহলে গুরুত্বপূর্ণ জিনিসগুলোতে বেশি ফোকাস করো, যেগুলোতে ক্লাসে আমরা বেশি গুরুত্ব দিই সেগুলোতে বেশি ফোকাস দাও। যেগুলো হলুদ কালের দাগ সেগুলোতে অল্প একটু কম ফোকাস দাও, তাইলেই হবে। হলুদ, যেটা সবুজ লাল কালার সেটা 4 বার পড়ো, যেটা সবুজ কালার সেটা 3 বার পড়ো, যেটা হলুদ কালার সেটা 2 বার বা 1 বার পড়ে পরীক্ষায় বসো। মানে প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে কিন্তু পড়াটা যে পড়া হয়েছে এটা তুমি বুঝতে পারবা না। শুধু বই পড়ে সব ভুলে যাবা। একবার যখন একটা প্রশ্ন সলভ করবা তখন ব্রেনে ওটা পার্মানেন্ট একটা ইনফো তৈরি করবে, এই আর কি। ভাইয়া কোনো কোশ্চেন, প্র্যাকটিস শিটে কোনো কোশ্চেন থাকলে যেটা আপনার মানে বইয়ে নাই কিন্তু প্র্যাকটিস শিটে আছে, সেক্ষেত্রে ওটা ডাইরেক্ট মুখস্থ করে নেব না ওটা আবার ডিটেইলস? সেই ক্ষেত্রে একদম ঝাড়া মুখস্থ করবে। এখন আর গবেষণা করার কোনো টাইম নেই। আমরা প্র্যাকটিস শিটে দিচ্ছি, তার মানে কোথাও না কোথা থেকে দিয়েছি, তুমি বই থেকে খুঁজে পাচ্ছ না, তার মানে কোথাও না কোথাও একটা ছোট্ট গ্যাপ হচ্ছে। ঝাড়া মুখস্থ করে নিবা এবং ওটা মার্ক করে রাখবা। মেডিকেল ভর্তি পরীক্ষার আগে ওগুলোকে একবার দেখে নিবা যেগুলো এরকম ঝাড়া মুখস্থ করছিলা। বুঝতে পারছি? পরবর্তীতে তুমি যখন স্টুডেন্ট পড়াবা তখন ওই কোশ্চেনটা স্টুডেন্টকে আলাদা করে বুঝাই দিবা। এখন আর টাইম নাই ওটা নিয়ে গবেষণা করার। ওকে ভাই, থ্যাংক ইউ ইমন। আচ্ছা, আমরা দুইজনের কথা শুনবো। সাইদা বলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। আমার এইচএসসি তে একটা সাবজেক্টে খারাপ হয়েছে।
আর আনফরচুনেটলি ওটা বায়োলজি, আমার মেডিকেল টার্গেট। তো আমি ওটাতে 3.5 মানে জিপিএ 3.5 পাইছি। তো আমি কিভাবে ইমপ্রুভমেন্ট দিব? আর ইমপ্রুভমেন্টে কি একটা সাবজেক্ট দেওয়া যায়? ইমপ্রুভমেন্ট মোস্ট প্রবাবলি একটা সাবজেক্ট দেওয়া যায়। আমি এটা এক্স্যাক্টলি জানি না, এটা একটু জানতে হবে সাইদা। এটা আমার আসলে সরাসরি সত্যি কথা জানা নেই, এটা কলেজের শিক্ষকরা আরেকটু ভালো বলতে পারবেন। সম্ভবত দেওয়া যাওয়ার কথা, দেওয়া না যাওয়ার তো কথা না, তবে আমি নিশ্চিত নই। আমি নিশ্চিত নই। তাহলে পরের বার এক্সাম দিতে পারবো তো? মার্ক কাটা যাবে কি? ইমপ্রুভমেন্ট দিলে এক্সাম দিতে পারবা, মার্ক কাটা যাবে না। মার্ক কাটা যাবে না। থ্যাংক ইউ। লাস্ট ওয়ান, আমরা শুধুমাত্র আইরিনের সাথে কথা বলবো। আইরিন বলো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার হচ্ছে এসএসসি তে 5 ছিল, এখন এইচএসসি তে হচ্ছে খুবই খারাপ একটা রেজাল্ট আসছে। আমি ভাবিই নাই যে এরকম আসবে। তো আমার হচ্ছে 4.42 আসছে। এখন আমার কি উচিত হবে মেডিকেলে পড়ার জন্য, মানে প্রিপারেশনটা নেওয়ার? 4.44 4.42। তোমার মার্ক কাটা যাবে 5.8। তুমি জি কি ভাইয়া। মেডিকেলের প্রিপারেশন নিচ্ছিলে? জি ভাইয়া, আপনাদের কোর্সের সাথে অ্যাড ছিলাম। তোমার ফলাফল কেমন হচ্ছে? স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে। মানে আমি অনেকটা উপকার হইছি আপনাদের ক্লাসগুলা করে। একটা হচ্ছে আশা দেখতে পাচ্ছিলাম, তখনই এরকম একটা রেজাল্ট। আর কি বলবো। তাহলে তুমি 0.8 মার্কের ব্যাপার তো, এটা ব্যাপার না। আমি তো 4.5 পর্যন্ত রেঞ্জ দিয়েছি। তো যে 4. কেউ যদি 5 মার্ক কভার করতে পারে, সে 5.8 মার্কও কভার করতে পারবে। তো বাবা, তুমি যেহেতু খুব ভালো ফলাফল করছো, তুমি ইনশাল্লাহ এটা কোনো ব্যাপারই না। তাহলে তুমি 80 মার্ক পাওয়ার চেষ্টা করবা মূল ভর্তি পরীক্ষায়, চান্স হয়ে যাবে। ঠিক আছে? দ্যাট শুড বি দ্য টার্গেট। অন্য সবাই টার্গেট করবে 75 পাওয়ার, তোমার টার্গেট হবে 80, 82, 83 পাওয়ার। তুমি জান লাগিয়ে দাও আইরিন। তোমার কণ্ঠ শুনি কনফিডেন্স বুঝতে পারছি আমি। ফি আমানিল্লাহ ইনশাআল্লাহ। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ আইরিন। ওকে, আমরা শেষ করব। মোটামুটি সবার সাথেই কথা বলে ফেলেছি আমরা, যারা যুক্ত হয়েছিল। তো থ্যাংক ইউ সো মাচ। আমরা সবার সাথে যারা যারা যুক্ত ছিল এই লাইভটা, এই সেশনে প্রশ্ন একজনের, কিন্তু এই সমস্যার একজন না, দেখা যাবে যে কয়েক শত স্টুডেন্টের বা কয়েক হাজার স্টুডেন্টের একই সমস্যা। সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। তোমরা এরপরও ফার্দার যদি আমার কাছে রিচ করতে চাও, আমি যেই পেজ থেকে লাইভে গেছি, ডক্টর তোফায়েল আহমেদ, এই পেজে বা ডিএমসি ড্রিমার্স গ্রুপে, তুমি আমাদের যে ডিএমসি ড্রিমার্স গ্রুপ আছে, সেটাতে তুমি চাইলে অ্যানোনাইমাস যে কোনো কিছু জানতে চেয়ে পোস্ট করতে পারো। আমাকে ট্যাগ করে দিয়ে পোস্ট করলে আমি রিপ্লাই করি সাধারণত। এখন সত্যি কথা হলো যে এমন না যে আমি সবগুলোই রিপ্লাই করতে পারবো, কারণ শত শত মেসেজ প্রতিদিন আসে, এটা সম্ভব না ডিল করা, এটা সত্যি কথা। তো কিন্তু তোমরা যদি আমাকে এই গ্রুপে, আমাদের যে ডিএমসি ড্রিমার্স গ্রুপ, সেই গ্রুপে যদি আমাকে ট্যাগ করে পোস্ট করো, তাহলে এটা আলাদা করে নোটিফিকেশন আসে, তখন এটা আসলে রিপ্লাই দেওয়া আমার জন্য সহজ হয়। তো এনিথিং, যে কোনো ইস্যু তোমরা আমাকে এই গ্রুপে জাস্ট ট্যাগ করে আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সো থ্যাংক ইউ সো মাচ ভাই বোনেরা। একজন জিজ্ঞাসা করছে ইঞ্জিনিয়ারিং এরকম লাইভ হবে কিনা? অবশ্যই হবে। এসিএস পেজে চলে যাও, ওখানে লাইভটা শুরু হয়ে যাওয়ার কথা। সো আমার মনে হয় যে এসিএস এর লাইভ কি শুরু হয়েছে? এখন ওটা শুরু করবে, ওরা লাইভটা শুরু করবে। নো ওয়ারিস, লাইভটা শুরু করবে। তো ওরাও 10-15 মিনিটের মধ্যে বা 7:30টার দিকে হয়তো বা লাইভে যাবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আবার তোমাদের সাথে কথা হবে নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে। তবে আবারও বলবো, খালি এই লাইনটা সবসময় মনে রাখবা যে হারার আগেই হেরে গেলে অবশ্যই তুমি হেরে গেলা, হারার আগেই হেরে যেও না। তো যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছিলা, খারাপ করেছো একটু, এটা মনে রেখো, হারার আগেই হেরে যেও না। অনেকবার করে বলেছি যে লেগে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, লেগে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, লেগে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইটা তুমি করছো কিনা দেখো, এর মধ্যে থেকে অনেকজন চান্স পাবে। আমি তোমাকে বললাম আমরা এরকম একটা লাইভ দেখা যাবে যে 16 ডিসেম্বর করব,
কারণ হয়তোবা সেদিন মেডিকেলের রেজাল্ট দিতে পারে 15 ডিসেম্বর বা 16 ডিসেম্বর। দেখা যাবে যে 15 ডিসেম্বর বা 16 ডিসেম্বর এরকম একটা লাইভে তুমি আবার দেখবা তোফায়েল হায়াকে। এখানে আজকে যারা কথা বললো, আজকে যারা কমেন্ট করলো, তার মধ্যে অনেককে তুমি এই জায়গায় দেখতে পাবা যে ভাইয়া আমি 3 মার্কেটও চান্স পেয়েছি, ভাইয়া আমি 4 মার্কেটও চান্স পেয়েছি, ভাইয়া আমি 5 মার্কেটও চান্স পেয়েছি, ভাই আমার মার কাটা গেছে আমি চান্স পেয়েছি। সেই দিনটার অপেক্ষায় আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আজান হচ্ছে বাইরে, সবাইকেই আল্লাহ পাক কবুল করুক। সবাই আগের 2 মাস চূড়ান্ত পড়ালেখা করো, সবাই সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।